কল্পনা করুন, মাঝরাতে দেশের আকাশে শত শত মিসাইল ধেয়ে আসছে। ইসরায়েল সেটা আকাশে ধ্বংস করতে পারছে, ইরান ড্রোন দিয়ে বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু আমরা, যেখানে যুদ্ধ এখন মহাকাশ আর ড্রোনের হাতে, সেখানে আমরা দরজা খুলে ঘুমিয়ে আছি। 26-এর এই যুদ্ধ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যার আকাশ অরক্ষিত তার মানচিত্র নিরাপদ নয়। আধুনিক যুদ্ধে স্থলবাহিনী একা কিছুই করতে পারে না। আকাশের নিয়ন্ত্রণ না থাকলে মাটিতে সৈন্য পাঠানো মানে হলো খোলা মাঠে দাঁড় করিয়ে দেওয়া। ইসরায়েলের উপর যখন ইরান একসাথে 300-র বেশি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ছুড়ছিল, তখন ইসরায়েলের আকাশ রক্ষা করছিল 3টা ভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা: শর্ট রেঞ্জ আয়রন ডোম, মাঝ দূরত্বের জন্য ডেভিস স্লিং, আর দূরের ব্যালিস্টিক মিসাইলের জন্য অ্যারো 3। এই 3টা স্তর মিলে একটা অভেদ্য ছাদ তৈরি করেছিল আকাশে। রাশিয়ার S-400, আমেরিকার পেট্রিয়ট, চীনের HQ-9, সারা দুনিয়া এই মুহূর্তে বহু স্তরের আকাশ প্রতিরক্ষা নিয়ে বসে আছে। শুধু আমরা বসে আছি FM-90 নিয়ে, যার কার্যকর রেঞ্জ মাত্র 10 থেকে 12 কিলোমিটার। মানে ঢাকার আকাশে একটা মিসাইল ঢুকলে তাকে থামানোর মতো কোনো সিস্টেম আমাদের কাছে নেই। চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এখন পুরনো হয়ে গেছে। F-35 এর মতো পঞ্চম প্রজন্মের বিমান এখন যুদ্ধের মানদণ্ড। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো Su-30, রাফেল, JF-17 নিয়ে উঠছে, আর আমাদের ভরসা MiG-29, যাকে পাইলটরা নিজেরাই বলে উড়ন্ত কফিন। এই বিমান এখন আর আধুনিক বায়ুযুদ্ধের জন্য উপযুক্ত নয়। রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল, যন্ত্রাংশও পাওয়া কঠিন। একটা দেশের বায়ুসেনা শুধু দেশের গর্বের বিষয় নয়, এটা সেই ছাদ যেটা না থাকলে কোনো কিছু নিরাপদ না। না শহর, না বন্দর, না সেনা ছাউনি। ইরানের শাহেদ ড্রোন এখন পুরো বিশ্বে পরিচিত। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের অন্যতম মাথা ব্যথার কারণ এই শাহেদ ড্রোন। ড্রোন যুদ্ধ এখন আর ভবিষ্যতের কথা নয়, এটা বর্তমান। আর আমরা এখনো এই খাতে এতটাই পিছিয়ে আছি যে মৌলিক সামরিক ড্রোন সক্ষমতাও আমাদের নেই। যে প্রযুক্তি দিয়ে ইরান, তুরস্ক, এমনকি ইথিওপিয়াও যুদ্ধ করছে, সেটা আমাদের কাছে এখন শুধু ইন্টারনেটের ভিডিও। আধুনিক যুদ্ধে মিসাইল হলো সেই হাত যেটা দিয়ে শত্রুকে স্পর্শ না করেও আঘাত করা যায়। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এন্টিশিপ মিসাইল, এগুলো এখন প্রতিটি শক্তিশালী দেশের মেরুদণ্ড। উত্তর কোরিয়াও নিজের মিসাইল বানায়। ভারত, পাকিস্তান উভয়ই নিজস্ব মিসাইল কর্মসূচি আছে। মিয়ানমার পর্যন্ত মিসাইল সক্ষমতা অর্জনের দিকে হাঁটছে। আমরা কোথায়? এই মুহূর্তে আমাদের নিজস্ব কোনো মিসাইল উৎপাদনের সক্ষমতা নেই। যা আছে তা কেনা, এবং সেটাও প্রয়োজনের তুলনায় কম। আমেরিকার MIT, ক্যালটেক, জর্জিয়া টেক এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরাসরি প্রতিরক্ষা প্রযুক্তি বের হয়। DARPA প্রতি বছর $1 বিলিয়ন ঢালে বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। চীনের বেজিং ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি, এগুলো সরাসরি সামরিক প্রযুক্তিতে গবেষণা করে। আর আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে কি বের হচ্ছে? বের হচ্ছে সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক। নেতা তৈরি করার কারখানা হয়ে গেছে আমাদের উচ্চশিক্ষা। গবেষণায় বরাদ্দ নেই, ল্যাব নেই, সুযোগ নেই। যে মেধাবী ছেলেটা রকেট ইঞ্জিনিয়ার হতে পারত, সে নেতার গাড়ির পেছনে ছুটছে। এই কথাগুলো বলছি সমালোচনার জন্য না, বলছি কারণ সত্য কথা বলা দরকার। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অঞ্চলে আছে যেখানে দুটো পারমাণবিক শক্তি তার দুই পাশে। আঞ্চলিক অস্থিরতা বাড়ছে, সমুদ্র সীমা নিয়ে টানাপোড়েন আছে, রোহিঙ্গা সংকট এখনো চলছে। এই পরিস্থিতিতে একটা দেশের নিজের আকাশ রক্ষা করার সক্ষমতা না থাকা মানে হলো দরজা খুলে ঘুমানো। অন্যদিকে প্রতিবেশীরা আমাদের দেশের উপর প্রভাব বিস্তার করছে, আর আমরা তখন FM-90 এর মতো 70-এর দশকের প্রযুক্তি নিয়ে বসে আছি। প্রশ্নটা দেশপ্রেমের না, প্রশ্নটা বাস্তবতার। আমাদের কি সেই সদিচ্ছা আছে যে আগামী 10 বছর অন্তত একটা প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান দাঁড় করানো হবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি একদিন নেতার বদলে প্রকৌশলী তৈরি করবে? ইরান স্যাংশনের মধ্যে থেকেও নিজেদের ড্রোন বানিয়েছে। তুরস্ক নিজের যুদ্ধবিমান বানাচ্ছে। দক্ষিণ কোরিয়া একসময় আমাদের মতোই গরিব ছিল, আজ তারা ট্যাঙ্ক আর যুদ্ধজাহাজ রপ্তানি করে। সমস্যা সামর্থ্যের না, সমস্যা অগ্রাধিকারের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।